পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয় আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারত। এই অধ্যায় থেকে মার্কো পোলো ভারত ভ্রমণকালে মতুপল্লী বা মুরফিলি বন্দরে এসে পৌঁছানোর পর থেকে যে সমস্ত ঘটনাবলী কালক্রমে ঘটেছিল সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করব। বিখ্যাত পর্যটক মার্কো পোলো মাবার থেকে উত্তর দিকে এগিয়ে মুরফিলি বা মুতফিলি বা মতুপল্লী বন্দরে এসে পৌঁছেছিলেন। পণ্ডিতরা অনুমান করেছিলেন এটি কৃষ্ণা নদীর মোহনায় অবস্থিত মুসলিপত্তনম। হীরের জন্য বিখ্যাত গোলকোন্ডা রাজ্য ছিল এই রাজ্যের অধীন। মার্কো পোলো এখানকার হীরের ভাণ্ডারের নানা কাহিনী তার গ্রন্থে বর্ণনা করেছেন। তিনি লিখেছিলেন, মতুপল্লীর পাহাড়ে হীরে পাওয়া যেত। বর্ষাকালের সময় বৃষ্টির জলে পাহাড়ের থেকে সেই হীরের টুকরো সমতলে ভেসে আসত। পরে জল সরে গেলে সাধারণ মানুষ নদীর শুকনো খাত থেকে সেই হীরেগুলো সংগ্রহ করতেন। তবে গ্রীষ্মকালে হীরে সন্ধানীরা নানা বিপদের ঝুঁকি নিয়ে পাহাড়ে উঠতেন সেই হীরে সংগ্রহের জন্য। এই মুরফিলির অদূরেই ছিল গোলকোন্ডার কোল্লুরের হীরের খনি। এখান থেকে রাজা হীরে সংগ্রহ করে চীন দেশে রপ্তানি করতেন। এই রাজ্যের অধিবাসীরা মূর্তি পূজায় অভ্যস্ত ছিলেন। তারা খাদ্য হিসেবে ভাত, মাছ, মাংস এবং ফল খেতেন। উৎকৃষ্ট কার্পাস বা তুলো চাষ এবং পশুপালনের কথাও মার্কো পোলোর বর্ণনায় উল্লেখ পাওয়া যায়। এরপর তিনি এসে পৌঁছন করমণ্ডল উপকূলে তাম্রপর্ণী নদীর তীরে অবস্থিত বিখ্যাত বন্দর কায়োলে। মার্কো পোলো এখানকার রাজা এবং অধিবাসীদের শান্ত, সুখী এবং সমৃদ্ধ জীবনের জন্য প্রশংসা করেছিলেন। তিনি আরও বলেছেন, এই মাবার রাজ্যের পাণ্ড্য রাজার ভাই এই বন্দর শাসন করতেন এবং এখানে হীরে, মণিমাণিক্য এবং মুক্তা পাওয়া যেত। মুক্তার ব্যবসার জন্য কায়ল বন্দর ছিল বিখ্যাত। সম্ভবত মার্কো পোলো দুবার এই বন্দরে এসেছিলেন। অরমুজ, চিস্তি, এডেন ইত্যাদি বন্দর থেকে আরব বণিকরা জাহাজ ভর্তি পণ্যদ্রব্য এবং ঘোড়া নিয়ে এই বন্দরগুলিতে বিক্রি করতে আসতেন। স্থানীয় লোকেরা কর্পূর এবং সুগন্ধি মশলা দিয়ে পান খেতে অভ্যস্ত ছিলেন। মার্কো পোলোর লেখা দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো গ্রন্থ থেকে মালাবার উপকূলে অবস্থিত কৈলম বা কুইলন রাজ্য সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারা যায়। এই কুইলন রাজ্যের রাজা ছিলেন স্বাধীন। এখানে বহু খ্রিস্টান এবং ইহুদিরা বসবাস করতেন। সমগ্র রাজ্য জুড়েই তাল, খেজুর, নারকেল এবং গোলমরিচের গাছ ছিল। চন্দন গাছের প্রাচুর্য ছিল এখানে চোখে দেখার মতো। এদেশে প্রচুর পরিমাণে উৎকৃষ্ট নীল রং তৈরি হতো। খাদ্যশস্যের মধ্যে তখন কেবল ধানের চাষ করা হতো। চীন এবং আরব দেশের বণিকরা এই কুইলন থেকে পণ্যদ্রব্য ক্রয় করে নিয়ে গিয়ে বিদেশে রপ্তানি করতেন। মার্কো পোলো এই কুইলনের পরে যে রাজ্যের বিবরণ তার গ্রন্থে বর্ণনা দিয়েছেন সেটি হলো মালাবার। এই মালাবারেও প্রচুর পরিমাণে আদা, গোলমরিচ এবং কাবাব চিনি পাওয়া যেত। পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট সুতির কাপড় তৈরি হতো এখানে। এই মালাবার রাজ্যে জলদস্যুদের মারাত্মক উপদ্রব ছিল। সমুদ্রগামী জাহাজগুলিতে লুটপাট চালিয়ে
এরা প্রচুর অর্থ সংগ্রহ করত। মালাবার উপকূলের পর মার্কো পোলো গুজরাট নিয়ে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, গুজরাট দেশের পশ্চিমে সাগর অবস্থিত, আর এই মালাবার দেশের পরেই রয়েছে গুজরাট। মার্কো পোলো মালাবারের মতো গুজরাট রাজ্যেও দুর্দান্ত প্রকৃতির জলদস্যুদের উপদ্রবের কথা তার গ্রন্থে উল্লেখ করেছিলেন। তিনি আরও বলেছিলেন, এখানে প্রচুর পরিমাণে আদা, নীল, তুলো এবং গোলমরিচের চাষ করা হতো। এখানকার অধিবাসীদের মাংস খাওয়া এবং মদ্যপানের ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল না। গুজরাটে উৎকৃষ্ট মসলিন এবং সুতি বস্ত্রের উৎপাদন হতো। মোষ, ছাগল, ষাঁড় ও গন্ডারের চামড়া রোদে শুকিয়ে সোনা এবং রূপোর জরির সুতো দিয়ে সেলাই করে বসার আসন, বিছানার চাদর, মাদুর ইত্যাদি এখানকার শিল্পীরা তৈরি করতেন। মার্কো পোলোর মতে এই গুজরাটের শিল্পীদের মতো সূক্ষ্ম সূচের কাজের দক্ষতা পৃথিবীর আর কোনো দেশের শিল্পীদের ছিল না। এরপর মার্কো পোলো এসে পৌঁছেছিলেন কাম্বায় বা খাম্বাত বা কাম্বে নামক এক বন্দরে, যেটি ছিল একটি অন্যতম ব্যস্ত বন্দর এবং গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র। এই খাম্বাত অঞ্চলের নিজস্ব শাসক ছিল, এমনকি এদের ভাষাও ছিল আলাদা। এখানে প্রচুর পরিমাণে নীল চাষ করা হতো, সুতি বস্ত্রের রপ্তানি করা হতো, আর আমদানিকৃত দ্রব্যগুলির মধ্যে ছিল সোনা, রূপো এবং তামা। এই ভারতীয় উপকূলের রাজ্যগুলি পরিদর্শন করে মার্কো পোলো যে সমস্ত বিবরণগুলি দিয়েছিলেন, সেগুলি ছাড়া ভারতীয় সমাজ সম্পর্কে বিভিন্ন তথ্য তার গ্রন্থ থেকে পাওয়া যায়। তিনি লিখেছেন, দেশীয়রা রাতে বেতের তৈরি খাটে শুতেন এবং দড়ি টানা মশারি ব্যবহার করতেন। তবে নিম্ন শ্রেণীর মানুষরা রাস্তায় মাটির ওপরই শুয়ে পড়তেন। রাতে রাস্তাঘাটে চলাচল যথেষ্ট নিরাপদ ছিল। মার্কো পোলো ভারতে আরবি ভাষায় রচিত সাহিত্যকর্মের উপস্থিতি লক্ষ্য করেছিলেন। তিনি লিখেছেন, ভারতীয়রা ষাঁড়কে দেবতা জ্ঞানে পুজো করতেন। এমনকি গৃহের দেয়ালে গোবর লেপন করার প্রথা প্রচলিত ছিল। অপরাধ করলে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হতো। ঋণ গ্রহণ করে পরিশোধ না করলে কঠোর শাস্তির নিয়মও ছিল। ভারতে সিংহ, চিতাবাঘ, বনবিড়াল, বানর, টিয়া পাখি ইত্যাদি বিভিন্ন পশু পাখি বহুল পরিমাণে বা প্রচুর পরিমাণে দেখা যেত। এই মার্কো পোলোর জাহাজ যখন পারস্যে পৌঁছেছিল, তখন পারস্যের খান আরঘুন মারা গিয়েছিলেন। তাই চীনা কুমারীকে তার ছেলের হাতে তুলে দেওয়া হয়েছিল। এই সময় কুবলাই খানও মারা গিয়েছিলেন, যার ফলে মার্কো পোলো, তার বাবা এবং কাকা আনুমানিক 1295 খ্রিস্টাব্দে ভেনিসে ফিরে গিয়েছিলেন। তবে মার্কো পোলোর এই ভ্রমণ বৃত্তান্ত নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা ধরনের মতপার্থক্য লক্ষ্য করা যায়, কিন্তু তাও মার্কো পোলোর এই বিবরণের গুরুত্বকে অস্বীকার করা যায় না। ভারতের বিভিন্ন অঞ্চলগুলি ঘুরে তিনি যে বর্ণনাগুলি করেছিলেন, তাকে কিন্তু ভারতের ইতিহাসের এক উল্লেখযোগ্য উপাদান রূপে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে বিখ্যাত পর্যটক ইবন বতুতার সম্বন্ধে আলোচনা করব। মধ্যযুগের ভারতে যে সমস্ত বিদেশি পর্যটকরা এসেছিলেন, তাদের মধ্যে ইবন বতুতা ছিলেন অন্যতম। 1304 খ্রিস্টাব্দে মরক্কোর তানজিয়ার এক অভিজাত পরিবারে তার জন্ম হয়েছিল। ইবন বতুতার আসল নাম ছিল মোহাম্মদ। ইবন বতুতা ছিল তার পারিবারিক নাম। এই প্রসঙ্গে তিনি তার গ্রন্থ কিতাব উল রিহালাতে লিখেছেন, শামস অল দিন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন মোহাম্মদ ইবন ইব্রাহিম ইবন মোহাম্মদ ইবন ইউসুফ লাওয়াটি অল তানজি ইবন বতুতা। ইসলাম ধর্মতত্ত্বের পণ্ডিত হিসাবে
ইবন বতুতার পিতা আবদুল্লাহর যথেষ্ট খ্যাতি ছিল। ইবন বতুতা উচ্চশিক্ষা এবং সংস্কৃতির অধিকারী ছিলেন। 1377 খ্রিস্টাব্দে, মতান্তরে 1368 বা 69 খ্রিস্টাব্দে এই তানজিয়ার শহরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এই বিখ্যাত পর্যটক ইবন বতুতা বিশ্বাস করতেন যে দেশ ভ্রমণের মধ্য দিয়েই শিক্ষা বা অভিজ্ঞতা অর্জন করা যায়, যা কিন্তু পুস্তক পাঠের দ্বারা কখনোই সম্ভব হয় না। তাই মাত্র 21-22 বছর বয়সেই তিনি ইসলামের পবিত্র স্থানগুলি দর্শনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন। নানা রকমের কষ্ট সহ্য করে তিনি বিভিন্ন দেশ পরিভ্রমণও করেছিলেন। মক্কায় তীর্থযাত্রা সম্পন্ন করে সিরিয়া, ইরাক, পারস্য, ইয়েমেন, ওমান সহ পূর্ব আফ্রিকার বহু উপকূলবর্তী বন্দরগুলি ঘুরে দেখেছিলেন। এরপর 1332 থেকে 33 খ্রিস্টাব্দ নাগাদ ইবন বতুতা ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। ভারত থেকে তিনি চীন দেশ হয়ে নিজের দেশে ফিরে গিয়েছিলেন। ইবন বতুতা 24 বছর বিদেশ ভ্রমণের পর দেশে ফিরে তার ভ্রমণ অভিজ্ঞতা কিতাবুল রিহালা গ্রন্থে লিখে রেখেছিলেন। প্রায় 80টি অধ্যায় এবং পরিচ্ছেদে বিন্যস্ত এই গ্রন্থে তিনি ধর্ম, রাজনীতি, সমাজ, পথঘাট, দস্যু, পরিবেশ ইত্যাদি বিষয়গুলির উল্লেখ করেছিলেন। এই কিতাবুল রেহালা থেকে ভারত সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারা যায়। মার্কো পোলোর মতোই এই পর্যটক ইবন বতুতা সম্ভবত নিজে তার ভ্রমণ বৃত্তান্তটি লিখেছিলেন বলে মনে হয় না। তিনি পণ্ডিত ইবন জুজাইকে তার এই রোমাঞ্চকর অভিযানের কাহিনী শুনিয়েছিলেন এবং ইবন জুজাই তা লিপিবদ্ধ করেছিলেন। ভারতে পৌঁছে তার যে কর্মজীবন অতিবাহিত হয়েছিল সেই সম্পর্কে তিনি যে তথ্যগুলি তুলে ধরেছিলেন। ভারত ভ্রমণের উদ্দেশ্যে ইবন বতুতা মধ্য এশিয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করে হিন্দুকুশ পর্বতের পাদদেশে এসে পৌঁছেছিলেন। এই হিন্দুকুশ পর্বত অতিক্রম করে গজনি ও কাবুল হয়ে তিনি 1333 খ্রিস্টাব্দে সিন্ধু নদের তীরে এসে উপস্থিত হয়েছিলেন। এই সিন্ধু নদকে ইবন বতুতা পাঞ্জাব নামে উল্লেখ করেছিলেন। তার মতে এই নদী সিন্ধু দেশের অন্তর্ভুক্ত, যার রাজধানী ছিল মুলতান। সিন্ধু নদের কাছে তিনি গন্ডার দেখেছিলেন বলে জানিয়েছিলেন। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের পাণ্ডিত্য এবং গুণাবলী সম্পর্কে ইবন বতুতা আগেই অনেক কিছু শুনেছিলেন। তাই সুলতানের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তিনি মুলতান, অবোহর এবং মাসুদাবাদ অতিক্রম করে দিল্লিতে এসে উপস্থিত হয়েছিলেন। সুলতান মোহাম্মদ বিন তুগলক প্রতিভাবান বিদেশিদের সম্মানজনক রাজপদে নিয়োগ করতে দ্বিধা করতেন না, আর তিনি ইবন বতুতার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে দিল্লির কাজী বা বিচারক পদে নিয়োগ করেছিলেন। এই পদে তিনি অর্থাৎ ইবন বতুতা 7 বছর কর্মরত ছিলেন। মাঝে সুলতানের সঙ্গে ইবন বতুতার কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। এই কারণে সুলতান মোহাম্মদ বিন তুগলক তাকে নজরবন্দি করে রেখেছিলেন। পরে সুলতান পুনরায় কাজী বা বিচারক পদে নিয়োগের ইচ্ছা প্রকাশ করলেও ইবন বতুতা তা অস্বীকার করেছিলেন এবং মক্কা যাত্রার অনুমতি প্রার্থনা করেছিলেন। তবে শেষ পর্যন্ত মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে সুলতানের দূত হিসেবে চীন দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন 1342 খ্রিস্টাব্দে। এই প্রসঙ্গে বলা যায়, জনৈক মৌলানা শেখ শিহাবুদ্দিন ছিলেন নির্লোভী এবং স্পষ্ট বক্তা। সুলতান মোহাম্মদ বিন তুগলক তাকে সরকারি পদে যোগ দিতে বললে শেখ শিহাবুদ্দিন তা অস্বীকার করেছিলেন এবং তিনি স্পষ্টভাবেই বলে দিয়েছিলেন যে একজন স্বেচ্ছাচারীর অধীনে তিনি চাকরি করবেন না। কিছুকাল পরে ইবন বতুতা এই শেখের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই অপরাধেই সুলতান মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে নজরবন্দি করে রেখেছিলেন। আজকের ভিডিওয়ে আমি তোমাদের এইটুকু বিষয় নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায়ের বাকি অংশ পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করব। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে
আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।